সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। যারা এইবার চাইছে যে ইংরেজি গ্রামারটাকে একেবারে বাগে আনতে হবে, তাদের প্র্যাকটিস পুরোদমে চলছে। আর যারা মনে করছে এবারও ইংরেজি গ্রামারের কাছে তারা ভয় পেয়েই কাটিয়ে দেবে, তাদের খাতা বন্ধ। কিন্তু না, বন্ধ করলে চলবে না, এবার যে শিখে নিতেই হবে। তাহলে আজকের লেসন সিক্রেট অফ আইএনজি ভার্বস। কি সিক্রেট আছে আইএনজি ভার্বসের ক্ষেত্রে? তুমি হয়তো বলবে, ও আমি জানি, এই তো রাইট, রাইটিং, রিড, রিডিং, টেক, টেকিং, এর মধ্যে আর এমন কি? না, মুখে বলবার সময় তেমন কিছুই নেই, কিন্তু লিখতে গেলেই যত গণ্ডগোল। যাতে এই গণ্ডগোলগুলো আর না হয়, যাতে তুমি অনায়াসে বুঝতে পারো তোমার বানানটা ঠিক যাচ্ছে নাকি ভুল, তার জন্য কিছু জিনিস একটু জেনে নিলে মুখস্থ করবার চাপটা অনেকটা কমে যায়। তাহলে শিখে নিই, চলো। দেখো, ফার্স্ট রুলস, যদি দেখো যে একটি শব্দ, একটি ভার্ব, অবভিয়াসলি একটি ভার্ব, যার শেষ লেটার বা অক্ষর ই, সেক্ষেত্রে তোমার যদি আইএনজি জুড়তে হয়, দেন হোয়াট টু ডু বলো। যারা জানো তারা বলবে যে তখন আমরা আর ই ইউজ করব না। ঠিক, শব্দের শেষে যদি ই থাকে তাহলে ইটা সরিয়ে দিয়ে তারপর আইএনজি জুড়ব। তাহলে বানান কিরকম হবে? ঠিক এরকম হবে। অনেককেই আমি দেখেছি যে রাইটিং লিখতে গিয়ে ডাবল টি করে ফেলে। এক্ষেত্রে আসলে ওই রিটেনের সাথে বিষয়টাকে গুলিয়ে ফেলে। দ্বিতীয়ত হচ্ছে, এই নিয়মটা তাদের জানা নেই। সে যদি জানতো যে এটা আসল বানানটা শেষে একটা ই রয়েছে, আমি কেবল ইটা তুলে দিয়ে আইএনজি লাগাবো, তাহলে টিটাকে ডাবল করবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এটা না জানবার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা ডাবল টি করে বসে। যেরকম আমার অফলাইন ক্লাসের স্টুডেন্টসদের বলে থাকি যে 10 জনের মধ্যে 9.5 জন ভুল করে। সেটা হচ্ছে রেফার। এই যে বানানটি, এই বানানটি এরকম লিখবার প্রবণতা কার কার আছে বলো দেখি? এই একটুখানি অনেস্ট রিপ্লাই দাও। রেফারিং বা রেফার্ড লেখার ক্ষেত্রে আমি যেটা দেখি ছেলে মেয়েদের মধ্যে, তারা এই এফটাকে ডাবল করে বসে, অথচ সেটা তো হওয়ার কথা নয়। কোন লেটারটা ডাবল হবে আর কেন হবে আমরা পরের নিয়মে আলোচনা করব। আমার এখন এই হঠাৎ এটা মনে পড়লো, তাই এটা বললাম যে এই বানানটা যেরকম রাইটিংয়ের ক্ষেত্রে এই বানানটা ভীষণ চোখে পড়ে। এটা অবশ্য 10 জনের মধ্যে 9.5 জন নয়, কিন্তু পরে ঠিক ওই যেটা বললাম, রেফারিংয়ের বানানটাও ভীষণ রকম ভুল হয়। তাই অন্তত এবার থেকে রাইটিংয়ের বানানটা তোমাদের ভুল হবে না, কারণ তুমি এখন জেনে গেছো যে ডাবল টি হবে কেন, শেষের ইটা আমরা তুলে আইএনজি লাগাচ্ছি। একইভাবে তুমি যদি রাইড, এই বানানটা, টেক, মেক, দেখো দেখতে পাচ্ছ সব ইগুলো তুলে দিয়ে তুমি কি লাগাবে? আইএনজি। তাহলে তোমার আর বানান ভুল হওয়ার কোনো প্রশ্ন নেই। মানে একেবারে নতুন ভার্ব, কোনো একটা ভার্ব হয়তো তুমি নতুন শিখেছো বা জেনেছো, সেই ভার্বটার সাথে আইএনজি লাগাতে গেলে তোমায় আর বানান জানতে হবে না, যদি নিয়মগুলো সঠিকভাবে জানা থাকে। তুমি নিজে থেকে সেটা লিখতে পারবে, বানানটা দেখে শেষে ই থাকলে ইটা রিমুভ করে দিয়ে। নাম্বার 2, ও আচ্ছা, এক্ষেত্রে লাস্ট ইয়ার আমার কেজি 2 এর একটি ছাত্র বেশ দারুণ একটা প্রশ্ন করেছিল। সেটা হচ্ছে, আমি নাম্বার 2 যাচ্ছে, নাম্বার 1 দেখিয়ে দিই যে এই বানানটা, ম্যাম এইটা তাহলে তো এরকম হওয়ার কথা। অফকোর্স হি হ্যাড হিজ লজিক্স, কারণ ও যা বুঝেছে, ওইটুকুনি পুচকে একটি কেজি 2 এর বাচ্চা, ও যা বুঝেছে। আর তুই বলবি যে ম্যাম এইটুকু বাচ্চাকে আইএনজি, আমি কী করবো বলো, ওদের সিলেবাসে ছিল, আমি জোর করে কিছু করাইনি। তো যাই হোক, তো সেক্ষেত্রে ও আমাকে এটা বললো আনসার, যে এরকম হবে, এরকম দেখতে হবে। তো ওর তো লজিক ছিল। বাট তোমরা জেনে নাও যে এক্ষেত্রে দেখো, তোমরা যেমনটা আমার অনেক ভিডিওতে আমি বারবার কথাটা বলেছি, যে ইংরেজিতে যেরকম
নিয়ম আছে তেমনি বলে ফেলো ইয়েস এক্সেপশনস আছে, প্রচুর এক্সেপশন আছে। তার মধ্যে এইরকম এইটাও একটি শব্দ যেটা এটা হবে না বানান, অবশ্যই তুমি এখানে কী লাগাবে, এটা যা বানান আছে তাই থাকবে। ঠিক তেমনি আরেকটি বানান দেখো, এগ্রি, ডাবল ই আছে, সেটা তাই থাকবে। সিঙ্গেল ই থাকলে আমরা রিমুভ করি, ঠিক আছে, এটা মনে রাখতে পারো, সিঙ্গেল ই থাকলে পরে আমরা রিমুভ করে দিয়ে আইএনজিটা লাগাই, কেমন? নাম্বার টু এর ক্ষেত্রে হচ্ছে, ধরো একটি বানান সুইম, ঠিক, এর সাথে এবার আমায় আইএনজি জুড়তে হবে। এবার কি করব, এটা একটু মন দিয়ে শুনবে। যে কোনো শব্দ তোমার চোখের সামনে যখনই আসবে, ফার্স্ট অফ অল তুমি যেটা দেখবে যে ই আছে কি নেই, তো তুমি দেখছো ই নেই। এবার সেকেন্ড ধাপ কি দেখবে, তুমি দেখবে শেষের দিক থেকে তিনটে লেটার, শেষের দিক থেকে তিনটে লেটার সি ভি সি এই ফরম্যাটে আছে কি না। সিভিসি কি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, শেষের দিক থেকে, এদিক থেকে নয় কিন্তু, কেমন, যেখান থেকে তুমি লেখা শুরু করছো সেখান থেকে পেছন দিক থেকে দেখবে। যদি এই ফরম্যাটে থাকে তাহলে কি করবে, তাহলে এই যে লাস্ট লেটারটা রয়েছে এইটা ডাবল হয়ে যাবে, তুমি দুবার লিখবে ওটাকে, তাহলে বানান কেমন হবে দেখতে, এই ডাবল হলো, তারপর তুমি আইএনজি জুড়বে। এমন কিচ্ছু কঠিন নয়, ভীষণ সোজা। তুমি শেষের দিক থেকে সিবিসি দেখবে, ফার্স্টে দেখলে ই আছে কি নেই, তুমি দেখলে না ই নেই, দেন ট্রাই টু অ্যাপ্লাই দ্য সেকেন্ড রুল, যে এটার সাথে যাচ্ছে কি না, হ্যাঁ যাচ্ছে, সিবিসি। ঠিক, যার জন্য কি হয়, ওই যে সেই যেটা 9.5 জন ভুল করে, কেন ভুল করে দেখো তো, সি ভি সি, ঠিক, তাহলে যখন আমি দেখতে পাচ্ছি সিভিসি হচ্ছে, তাহলে ডাবল কার হওয়ার কথা, শেষের লেটার ডাবল হবে, খামোখাই বেচারা এফের ওপর অত্যাচার কেন বাবা, তো ডাবল আর। একইভাবে রেফার্ড যখন হচ্ছে তখনও ডাবল আর, ঠিক আছে। তাই একই রকমভাবে তুমি দেখবে রানের স্পেলিংটা তুমি দেখবে, ঠিক, ডাবল এন হয়। আর একটা বড় বানান নিই যেটা তুমি শেষের দিক থেকে দেখতে পাও, হ্যাঁ, যেরকম হচ্ছে বিগিন, ঠিক, এবার বিগিনে কি হচ্ছে দেখো, এই তো সি ভি সি, তাই তুমি যখন আইএনজি জুড়ে দাও তখন বানানটা কেমন হয়। তাহলে এরপর আর বানান নিয়ে একটু হলেও কনফিউশন আশা করি কমবে। নেক্সট, যদি এমনই গল্প হয় যে সিরিজে থাকলে পরেই ডাবল হবে, তাহলে এই শব্দটির ক্ষেত্রেও তো প্রযোজ্য হওয়ার কথা, তাই না, এই শব্দটির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার কথা, বানানটা এরকম হওয়ার কথা। এখন তুমি বলবে মাম এরকম বানান তো জীবনে দেখিনি, ইট লুকস অ্যাবনর্মাল। হ্যাঁ, অনেকে যেরকম আমরা করি যে অনেক সময় দেখবো বানান কনফিউশন হলে, সেটা বাংলা ইংরেজি উর্দু হিন্দি যাই হোক, কনফিউশন হলে আমরা কী করি, ওই যে দুটো বানান নিয়ে ঝামেলা সে দুটোকে পাশাপাশি লিখে এবার তারপর ঠিক করি যে কোনটি সুস্থ বাচ্চা কোনটি অসুস্থ বাচ্চা, অর্থাৎ কোনটাকে নর্মাল দেখাচ্ছে কোনটাকে অ্যাবনর্মাল দেখাচ্ছে, সেই বুঝে মোটামুটি তখনকার মতো আমরা ব্যাপারটাকে একটা সমাধান করে নিই। এটা আমরা করি, অনেকেই করি, এবং দ্যাট ওয়ার্কস, তাই না, বেশ কাজেও দেয়। কিন্তু কথা হচ্ছে যে এরকম বানান দেখিনি, আমরা জানি এটা হবে না, সেটা তো তুমি ওকে জানো, ও তোমার পরিচিত তাই, কিন্তু সত্যিই কি তাই, কেবল তুমি জানো বলে বানানটা এরকম, নিয়ম তো তা বলছে না, নিয়ম তো বলছে সিভিসি। হ্যাঁ, কি বললে এক্সেপশন, না, এক্ষেত্রে এক্সেপশনও যাবে না, এই ক্ষেত্রে নিয়মই যাবে, নিয়মে আছে, নিয়মেই যাচ্ছে ও। সে নিয়মটা হচ্ছে, তোমরা ভাওয়েলস জানো, বলবে হ্যাঁ এ আর এমনকি এই আই ও ইউ, অফকোর্স। সেমি ভাওয়েলস জানো, অনেকেই জানো, আমি জানি। সেমি ভাওয়েলস হচ্ছে ওয়াই অ্যান্ড ডাব্লিউ। ওয়াই দে আর সেমি ভাওয়েল, এবার দেখো এই ডিটেইল যদি আমি উচ্চারণের দিক থেকে বোঝাতে যাই তাহলে সে অনেক জটিল ব্যাপার। সহজ জিনিসটা সহজভাবে বুঝে নিয়ে যদি কাজে লেগে যায় তাহলে আর জটিলে আমরা যাবো কেন, সহজ বিষয়টা বলছি। যারা বিদ্বজন তারা হয়তো অনেক গভীরে অনেক ব্যাখ্যায় যাবে, আমি সেখানে যাচ্ছি না। আমার
স্টুডেন্টদের সহজ করে বোঝানোর জন্য আমি বলছি, তোমরা দেখবে যে এই দুটো লেটার কোনো শব্দের শেষে যদি থাকে, এন্ড, ঠিক আছে, এন্ড শেষে থাকলে ওরা ভাওয়েলের রোল প্লে করে। কিন্তু যদি শুরুতে থাকে, যেমন ধরো এটা, এখানে ডাব্লিউ কি বলো তো? কনসোনেন্ট। তাহলে কি করে, কি বললাম, সেমি ভাওয়েল, মানে ওরা কখনো ভাওয়েল কখনো আবার কনসোনেন্ট। ওরা সবসময়ের জন্য কনসোনেন্ট নয়, সবসময়ের জন্য ভাওয়েলও নয়। দ্যাটস ওয়াই দে আর নোন অ্যাজ সেমি ভাওয়েল। পুরোপুরি ভাওয়েল নয়, পুরোপুরি কনসোনেন্ট নয়। এক্ষেত্রে কি হচ্ছে, ওরা যদি শেষে থাকে, শেষে থাকলে, এন্ডে থাকলে কি ভাওয়েল, স্টার্টিংয়ে যদি থাকে, বিগিনিংয়ে যদি থাকে, তাহলে কি কনসোনেন্ট। আমি দেখেছি অনেক স্টুডেন্টের আবার এইখানেও একটা কনফিউশন হয়, মানে ধরো বেশ অনেক দিন পর পরীক্ষা হলে হঠাৎ কোথাও সাডেন কোথাও হয়তো মনে করতে যাচ্ছে যে আচ্ছা শেষে থাকলে ভাওয়েল না শেষে থাকলে কনসোনেন্ট, এইটাই তো বলে ভুলে গেছি আমি। ইংরেজি অ্যালফাবেটে সি প্রথমে আসে কি না? সি প্রথমে আসে তো, সি ফর কনসোনেন্ট। তাহলে এই দুটো লেটার প্রথমে আসলে কনসোনেন্টস। কেন বললাম সি ফর কনসোনেন্ট? সিটা প্রথমেই আসে, এবিসিডিতে সিটা প্রথমেই আসে। তাহলে ওয়াই অ্যান্ড ডাব্লিউ শব্দের প্রথমে আসলেই কনসোনেন্ট। এটা মনে রাখো, এটার অপোজিটটাই ভাওয়েল। বোঝা গেল? কারণ আমি দেখেছি এই কনফিউশনটা হয়, মানে এটাই ভুলে যায় যে শেষে থাকলে কোনটা বলেছিল ম্যাম, ভুলে গেছি কনসোনেন্ট না ভাওয়েল। এখন দেখো, যখন আমি দেখতে পাচ্ছি পরিষ্কার যে শেষে বসবার ফলে ওয়াইটা ভাওয়েল হয়ে গেছে, তো সিভিসি রুল কান্ট বি অ্যাপ্লাইড হিয়ার। ওই নিয়মটা তো এখানে প্রযোজ্যই নয়, তুমি প্রয়োগই করতে পারবে না, সিভিসি তো নেই, তো শেষেরটা ডাবল হবে কেন? হবে না, যার জন্য আমরা শুধুই আইএনজি লাগাচ্ছি। এটা খুবই পরিচিত শব্দ, তাই তুমি বলছো যে না কেবলই আইএনজি হবে, কিন্তু সবসময় ওইভাবে ভাবলে চলবে না। তোমায় দেখতে হবে যে তোমার রুলস সেটাতে কি বলছে, অর্থাৎ তোমার জানতে হবে যে ডাব্লিউ বা ওয়াই শেষে বসলে ভাওয়েল। ঠিক হলো তিনটে। এবার চতুর্থ নিয়ম দেখো, এই শব্দগুলো তো আমরা দেখি না, এল আই ই লাই, ডি আই ই ডাই। এইবার এক্ষেত্রে কী করবো? তুমি বলবে ওই তো ম্যাম আমি তো জানি, এই তো ই তুলে দেবো, এই তো এরকম বানানটা হয়ে যাবে। ইজ ইট? এরকম কোনো বানান আবার সেই অ্যাবনর্মাল বানান দেখেছি আমরা? দেখিনি তো। এই ক্ষেত্রে যেটা হয়, ই আই এই দুটোই তুলে দিতে হয়, তার বদলে ওয়াই আসে। বুঝতে পারলে কি বললাম? এটা লিখে রাখো। তাহলে কি হচ্ছে, বানানটা ই আই উঠে গিয়ে বানানটা কীরকম হবে? এরকম হয় তো, এই বানানটা তুমি দেখেছো। এক্ষেত্রেও কি এটা উঠে যাবে, বানানটা কী হবে? ডাইং, এরকম হবে বানানটা। আইএনজি লাগাবে কিন্তু আই ই একসাথে তুলে দিয়ে ওয়াই করবে। ফাইন। তাহলে আমরা ই শেষে থাকলে কি হয় জানলাম, সিভিসি জানলাম। সিভিসি জানতে গিয়ে এটাও জেনে নিলাম যে সেমি ভাওয়েল ব্যাপারটা কি, সেটা আমায় দেখে নিতে হবে। অর্থাৎ তুমি যখন সব থেকে বেস্ট ওয়ে কি জানো তো? আচ্ছা ওটাতে আসছে, আরেকটা জায়গা একটুখানি ধরে দিই, তারপরে আসছি। সেটা হচ্ছে এই যে শব্দটা লিসন কিংবা ওপেন, এই ক্ষেত্রে গল্পটা একটু জেনে নিয়ে এগোই আমরা। সি ভি সি, সি ভি সি, তাহলে তো বেশ, বাহ, আমি জানি কি বানান হবে। এই এবার যারা বানান টানান জানে তারা তো বলবে আবার আপনি অ্যাবনর্মাল বানান লিখেছেন। এক্স্যাক্টলি, অ্যাবনর্মাল বানান তো বটেই, তার কারণ এখানে গল্প আছে। গল্পটা হচ্ছে সিলেবেলের গল্প। না, পরীক্ষার সিলেবাস বলিনি, সিলেবেল বলেছি। সিলেবেল কি, ওটার ওপর আমরা একদিন ক্লাস করব। এখনকার মধ্যে একটু বলি, যে কোনো শব্দ যখন আমরা উচ্চারণ করি না, শ্বাসের স্বাভাবিক গতিতে একটা ছেদ পড়ে, একটা রিদম, একটা তাল আসে, ভাঙে, এটাও বলতে পারো। কীরকম? চলো আমরা একসাথে বিউটিফুল উচ্চারণ করি। দেখো তো, বিউটিফুল, দেখছো? তোমার জোর করে করতে হবে না,
স্বাভাবিকভাবে ওটা হবে। তুমি যখন একবারে টানছো বিউটিফুল, তখন তো খেয়াল করছো না। এখন এটাকে একটু আস্তে উচ্চারণ করার চেষ্টা করো, বিউটিফুল, হেলদি। দেখছো বিউটিফুলে 3 বার ভাঙলো, হেলদিতে 2 বার ভাঙলো। এই যে যখন 2 বার শব্দ ভাঙছে, যেটাকে আমরা বাইসিলেবল বলি, সিলেবেলের চ্যাপ্টারে সব করিয়ে দেবো, নট টু ওয়ারি। বাইসিলেবল 2 বার ভাঙছে, তখন এই সিভিসি টিভিসি ঠিক যাবে না। কীরকম যাবে না এবার শোনো। লিসেন, লিসেন, উচ্চারণটা করো, করে নিজে ফিল করার চেষ্টা করো। লিসেন, ঠিক এখান থেকে উচ্চারণটা ঠিকঠাকই যাচ্ছে, কিন্তু এখানে গিয়ে স্ট্রেস বা চাপ যেটাকে বলি, সেই চাপটা কি লো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ওপেন, দেখো ওপেন, ও পি অব্দি ঠিক আছে, ইএনের দিকটায় গিয়ে এটা কি হালকা লো হয়ে যাচ্ছে। যেটা এই শব্দটা উচ্চারণ করো দেখি, বিগিন, বিগিন। দেখো শেষেও স্ট্রেস রয়েছে, এখানে চাপ কি, স্ট্রেস হাই, স্ট্রেসটা হাই। হাই থাকলে অসুবিধা নেই, সিভিসি রুল প্রপারলি যাবে, কিন্তু স্ট্রেস লো হয়ে গেলে সিভিসি কান্ট বি অ্যাপ্লাইড। নিজের ভাষায় গুছিয়ে লিখে রাখো, যা বুঝলে লিখে রাখো যে এই শব্দ উচ্চারণের সময় যখন 2 বার শব্দটা ভাঙছে, শেষের যে অংশটা সেটা আমাদের উচ্চারণটা কি খুব হালকা হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, তখন সিভিসি অ্যাপ্লাই হয় না। তখন নর্মালি কেবলই আইএনজি বসে যায়, বুঝতে পারলে? যার জন্য বানানটা কি হয়, কেবল এরকম দেখতে হয়। এই ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারলাম? এখন কথা হচ্ছে র্যান্ডম শব্দ আমার সামনে ফেলে দেওয়া হলো। লেটস সি হোয়াট টু ডু। আমার সামনে ফেলে দেওয়া হলো স্ট্রাইক, আমার সামনে ফেলে দেওয়া হলো বাই, আমার সামনে ফেলে দেওয়া হলো শাউট, যে কোনো র্যান্ডম শব্দ ফেলে দেওয়া হলো। এবার কী করবো আমি? প্রথম কাজ ই খেয়াল করা। ই দেখো আছে, ফাইন, রিমুভ করবে, আইএনজি লাগাবে। ই ছাড়া অন্য যে কোনো শব্দ পেলে তোমার কাজ হচ্ছে সিভিসি দাগাবে, ব্যাস, আর কিচ্ছু করবে না। তুমি খালি দেখবে এটা কনসোনেন্ট, এটা তো ভাওয়েল, এটা তো ভাওয়েল, তাহলে সিভিসি যাবে না, সিভিসি তো হয়নি, তাহলে কী হবে? সিম্পল আইএনজি লাগাবো। তো এটা দেখি, এটা তো কনসোনেন্ট, এটা ভাওয়েল, আর এটা কি হবে, শেষে রয়েছে, সেটা থাকলে কি হয়, ইয়াস ভাওয়েল, সিভিসি যাচ্ছে না, তাহলে পরিষ্কার আইএনজি লাগাবো আমি। তাহলে কি বুঝলে? যে কোনো শব্দ তোমার সামনে যখন ফেলা হবে, তুমি শব্দটাকে দেখবে এবং অফকোর্স একটু উচ্চারণও করবে। এবার তুমি যদি বলো ম্যাম নতুন শব্দ উচ্চারণ জানি না, সেটা তো আলাদা ব্যাপার, তাহলে তুমি অন্তত সিভিসিটা তো জানবে, সিভিসিটা অন্তত দেখো, ওটা অন্তত দেখো। লিসেন ওপেনের মতো শব্দ সংখ্যায় বিশাল কিছু না, সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, কিন্তু অন্তত বাকিগুলো তুমি সঠিকভাবে প্রয়োগ করো, তাহলে দেখবে আইএনজি লাগানোর ক্ষেত্রে বিশাল কিছু ঝামেলা তোমার হচ্ছে না। প্র্যাকটিস করো, যে কোনো যে ভার্বসগুলো রয়েছে সেগুলো আইএনজি লাগানোর প্র্যাকটিস করো, দেখো যে ঠিকমতো তুমি বিষয়টা বুঝতে পারছো কি না। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও। যদি মনে হয় ভিডিওটা তোমার কাজে লাগছে, তোমার মতো আরও এরকম কেউ আছে যার কাছে এই বিষয়টা কনফিউজিং, যদি প্রয়োজন মনে হয় তাহলে তাকে শেয়ার করো। সবাই মিলে শেখার একটা আনন্দ আছে, তাই না? যাই হোক, সবাই ভালো থেকো, আর ইয়েস, keep making mistakes, keep learning.